আসসালামু আলাইকুম কাছের বাচ্চা কাচ্চারা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। নতুন একটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আমাদের জীববিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় অর্থাৎ জীবনী শক্তি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর কি। যেহেতু আগামী কিছুদিন পরেই তোমাদের এসএসসি পরীক্ষা, অনেকেই আমাদেরকে জানিয়েছো যে এই অধ্যায়টি তোমাদের অনেক জটিল মনে হয় বা অনেক কঠিন মনে হয় বিভিন্ন বিক্রিয়া থাকার কারণে। তো চলো আমরা আর দেরি না করে আমাদের লেকচারটা শুরু করি। জীবনী শক্তি আসলে এটা কি বোঝায়? যাদের জীবন আছে তাদের কিন্তু বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন হয়। মানে আমরা যে কাজগুলো করি এই কাজের জন্য কিন্তু কি প্রয়োজন হয় বলতো? আমাদের শক্তির প্রয়োজন হয়। এই শক্তির মূলত উৎসটা কোনটা? দেখো, এই শক্তির কিন্তু মূলত উৎস হচ্ছে খাদ্য। উদ্ভিদ, এই উদ্ভিদটা কি করতে পারে? খাদ্য তৈরি করতে পারে। কারণ কি বলতো? কারণ এদের অন্য বৈশিষ্ট্য কি থাকে বলতো? ক্লোরোপ্লাস্ট আছে। হ্যাঁ, এই ক্লোরোপ্লাস্ট কি করে বলতো? এই ক্লোরোপ্লাস্ট সূর্যের যে শক্তিটা, এই আলোক শক্তিকে কি করে বলতো? আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং আস্তে আস্তে সেটা কি করে বলতো? গ্লুকোজে পরিণত করে ফেলে। মানে গ্লুকোজটা আবার কি? গ্লুকোজটা হচ্ছে কি আমাদের এই খাদ্য। দেখো, আমাদের শক্তি সম্পর্কে আমরা জানি। শক্তি দেখো, এই যে শক্তিটা হচ্ছে কি রাসায়নিক শক্তি। কি বলছি আমরা? যেটা এখান থেকে আসে সেটাকে আমরা নামকরণ করেছি বা জীববিজ্ঞানের এই অধ্যায়টির ভাষায় বলা হচ্ছে কি বলতো? এটিপি। তো খাদ্য তৈরির যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা বলছি কি বলতো? সালোক সংশ্লেষণ। কি বলছি? সালোক সংশ্লেষণ। এখন এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কিভাবে হয় দেখো। মূলত আমরা আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলে থাকে কি বলতো? কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি যুক্ত হয়ে তৈরি হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে কি খাদ্য তৈরি হচ্ছে। আর এই প্রক্রিয়াটার নামটা কি বলতো? সালোক সংশ্লেষণ। কি বলছি? সালোক সংশ্লেষণ। এবং এই খাদ্য থেকে দেখো আমরা কি পাচ্ছি? এই রাসায়নিক শক্তিটা পাচ্ছি। এই যে প্রক্রিয়াটা, খাদ্য থেকে রাসায়নিক শক্তির যে প্রক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। তাহলে আমরা জানতে পারলাম কি বলতো? এই যে সালোক সংশ্লেষণটা তাদের কারা করছে বলতো? উদ্ভিদরা। কারণ উদ্ভিদ কি করে? খাদ্য তৈরি করে। এবং এই যে শোষণটা, একজন প্রাণীর মধ্যেই কিন্তু শোষণটা সংঘটিত হয়, কিন্তু এই সালোক সংশ্লেষণ শুধুমাত্র কে করতে পারে বলতো? সমস্ত উদ্ভিদরাই করতে পারে। তাহলে আমরা প্রথমত যে ধারণাটা পেলাম, আমাদের যাদের জীবন আছে তাদের কি আছে বলতো? এই যে শক্তির প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়? তাদের সমস্ত যে কাজ এই পরিচালনা হওয়ার জন্য কি প্রয়োজন? শক্তির প্রয়োজন। সেই শক্তিটাকে আমরা বলছি কি এটিপি। এই এটিপির ফুল মিনিং হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা আমরা পরবর্তীতে জানবো। সালোক সংশ্লেষণ যেটি ঘটে কোথায় বলতো? উদ্ভিদ দেহে ঘটে। হ্যাঁ, এবং এই উদ্ভিদ দেহে যে সালোক সংশ্লেষণটা কিভাবে ঘটে দেখো। বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে এবং পানি রয়েছে, এখান থেকে উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোক এবং উদ্ভিদের যে ক্লোরোফিল রয়েছে এটার উপস্থিতিতে কি হয় বলতো? গ্লুকোজ তৈরি হয়। এটার আরেক নাম কি বলতো? শর্করা জাতীয় খাদ্য বা বলতে পারো খাদ্য। হ্যাঁ, গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি হয় এবং এখান থেকে তৈরি হয় কি বলতো? পানি এবং কি তৈরি হচ্ছে? অক্সিজেন তৈরি হচ্ছে। দেখো, এই যে বিক্রিয়াটা কিন্তু একটা কি বলতো? সমতা বিহীন একটা বিক্রিয়া। এখন এইটাকে আমরা সমতা যদি করতে চাই, যেহেতু কার্বন ছায়াটা, আমরা এটা তোমরা কেমিস্ট্রিতে খুব ভালোভাবে মানে যদি পড়ে থাকো তাহলে বুঝতে পারবো যে কিভাবে সমতা করতে হয়। আমরা আজকে ওই দিকে ব্যাখ্যায় না যাই। মূলত এই যে একটা বিক্রিয়া ঘটে, এইটাকে বলা হচ্ছে কি বলতো? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা দুই ভাবে হয়ে থাকে। সেটাকে বলা হচ্ছে একটা কি আলোক নির্ভর পর্যায় এবং আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। মানে যে যতটুকু হওয়ার জন্য আলোক প্রয়োজন হচ্ছে সেটাকে বলা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, এবং যতটুকুর জন্য আলোক প্রয়োজন হচ্ছে না সেটাকে বলছি কি আলোক নিরপেক্ষ পর্যায়। এই যে দেখো, এই যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি, এইটুকু, এইটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে সংঘটিত হয়। এখান থেকে মূলত কি তৈরি হয় বলতো? শক্তি পাই। কি তৈরি হয়? শক্তি তৈরি হয়। যেটা কি হচ্ছে বলতো? এই যে এটিপি যেটাকে আমরা বললাম, এবং Na ডি টি এইচ প্লাস আয়ন, এই দুইটা হচ্ছে কি হচ্ছে বলতো? এখান থেকে
তৈরি হয়। এটা কোন পর্যায়ে তৈরি হয় বলতে, যে আলোক নির্ভর পর্যায়ের ক্ষেত্রে কিন্তু এটা তৈরি হয়, অর্থাৎ এই শক্তিটা তৈরি হচ্ছে। এবং দেখো এইটাকে আরেক নামে বলা হয়, সেটাকে বলা হচ্ছে আত্তীকরণ শক্তি। এখন প্রশ্ন আসতে পারে, স্যার বুঝলাম, কিন্তু আসলে শক্তিটা এখানে আবার আত্তীকরণ শক্তির রূপে আসতেছে কেন? দেখো এই যে আলোক রশ্মি মানে সূর্যালোক থেকে আলোক নির্ভর পর্যায়ে যে ক্লোরোফিলের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড পানি মিলে যে এখান থেকে কি তৈরি হয় বলতো, এই যে খাদ্য তৈরি হচ্ছে, এই যে খাদ্যটা কিন্তু মানে আমাদের মানুষ বা সকল প্রাণীদের কিন্তু একদম ডিরেক্টলি গ্রহণ করতে পারে না। একটা প্রসেসের মাধ্যমে এই খাদ্যটা কি হয় বলতো, একটা শক্তিতে কনভার্ট হয়। কনভার্ট হওয়ার পরে এই শক্তিটাকে বলা হচ্ছে কি আত্তীকরণ শক্তি। এই আত্তীকরণ শক্তিটা যখন কনভার্ট হচ্ছে, তারপরে এই শক্তিটা শোষণযোগ্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই জন্য প্রথম প্রক্রিয়াটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আসে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি আত্তীকরণ শক্তি বা গ্রহণীয় শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখানে এই যে আলোক নিরপেক্ষ পর্যায়ে আসলে কি হয়, আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়। এবং এইটার প্রক্রিয়ার জন্য কয়েকটা ধাপ আছে, তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে কি C3 চক্র, দ্বিতীয় ধাপ হচ্ছে C4 চক্র, এবং তৃতীয় ধাপ হচ্ছে কি ট্রান্সলেশন অ্যাসিড মেটাবলিজম বা অ্যাসিড বিপাক যে প্রক্রিয়াটা রয়েছে। এই প্রক্রিয়াগুলোটা সংঘটিত হয় আলোক নিরপেক্ষ পর্যায়ে। আলোক নির্ভর পর্যায়ে কি হয় এবং আলোক নিরপেক্ষ পর্যায়ে কি হয় আমরা জাস্ট একটু তোমাদের ধারণা দিয়েছি, এবং এই জিনিসটাকে আমরা পুনরায় ভাবে আবার নতুন করে পুরো কনসেপ্টটাকে সাজাবো এবং পুরো ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। এই যে পর্যায়টা আছে আমরা একটু আগে দেখলাম, সেটা হচ্ছে এটিপি NADPH2 বা বলতে পারি NADPH প্লাস H প্লাস আয়ন, এটা আমরা বলতে পারি। এটা আরেক নাম কি বলবো বলতো, আত্তীকরণ শক্তি। এই যে শোষণীয় শক্তি রূপে যেটাকে আমরা পাচ্ছি বা সঞ্চয় হচ্ছে, সেটা হচ্ছে এটিপি। এটা আসলে আসে মূলত কোথা থেকে? এটিপিটা হচ্ছে আসে এডিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে একটা অক্সিজোয় ফসফেট যুক্ত হয়ে এই এটিপিটা তৈরি করে। এই যে এটিপিটা তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফসফোরাইলেশন প্রক্রিয়া। এটিপিটাকে আমরা কি বললাম, অ্যাডিনোসিন ডাইফসফেট। এই অ্যাডিনোসিনটা আসলে আবার কি আসে, এইটা আমরা একটু যদি একটু জানতে চাই, সেটা হচ্ছে এই অ্যাডিনোসিনটা কি জানো, এটা নাইট্রোজেন বেস অ্যাডিনিন, এবং এখানে একটা সুগার রয়েছে পেন্টোজ সুগার, যেটাকে আমরা বলছি রাইবোজ। এই পেন্টোজ সুগারটা মিলিত হয়ে এই অ্যাডিনোসিনটা তৈরি করে। তাহলে এখানে আমরা কি বলছি, অ্যাডিনোসিন ডাইফসফেট। এটা তোমরা আরো ভালোভাবে জানতে পারবা যখন ইন্টারে পড়বা তখন। তো এইটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়ের মূলত কনসেপ্ট। এবার আলোক নিরপেক্ষ পর্যায়টা যদি আমরা যাই, আমরা তোমাদের বলেছিলাম যে এখান থেকে মূলত হয় কি, কার্বন ডাই অক্সাইড থেকে কি হয় বলতো, কার্বোহাইড্রেট তৈরি হয়। এই যে প্রক্রিয়াটার জন্য আমরা বললাম কয়েকটা ধাপ সংঘটিত হয়, সেটা হচ্ছে C3 একটা চক্র রয়েছে, তারপরে রয়েছে C4 একটা চক্র, আর একটা আছে ট্রান্সলেশন অ্যাসিড মেটাবলিজম। আমরা উদাহরণগুলো জানবো, বেশি বিস্তারিত এখান থেকে আসে না, এটা বিস্তারিত তোমরা ইন্টারে জানতে পারবা। এই C3 চক্রের উদাহরণগুলো আমরা একটু জানি, সেটা হচ্ছে আম, জাম, কাঁঠাল। হ্যাঁ, এবং C4 উদ্ভিদের উদাহরণ হচ্ছে ভুট্টা, মুথা ঘাস, আখ। হ্যাঁ, আর ট্রান্সলেশন অ্যাসিড মেটাবলিজম এটা মানে হয় পাথরকুচিতে। আশা করছি তোমরা তোমাদের পাঠ্য বইয়ের যে অংশটা রয়েছে সালোক সংশ্লেষণ, অর্থাৎ আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোক নির্ভর পর্যায়, এবং যে সালোক সংশ্লেষণ যে প্রাথমিক যে কনসেপ্টটা, সেটা বুঝতে পেরেছো। আজকের ক্লাসে যতটুকু আমরা আজকে শিখেছি এইটুকু যদি তোমরা পড়ো, তাহলে সালোক সংশ্লেষণের থেকে যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নের যে প্রাথমিক ধারণাটা তোমরা নির্ণয় করতে পারবা। সো আশা করছি আজকের ক্লাসটা তোমাদের বোধগম্য হবে এবং তোমরা খুব সহজে বুঝতে পারবা। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাবা। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।